এমন একজন অতিথি আজ আমাদের সাথে আছেন। আমাদের সাথে অতিথি হিসেবে আজ উপস্থিত রয়েছেন খন্দকার সোহেল রানা, যিনি অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর, সাইট সেভার্স। আমাদের সাথে আছেন তিনি। শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? অনেক আনন্দিত এবং অনেক ভালো আছি। এই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে একটু কথা বলবো, সেটার কারণে আমরাও আপনার থেকে শুনতে আগ্রহী এবং আমাদের দর্শকরাও। না, আসলে একটু ভিন্নভাবে বলি। হ্যাঁ, আজ সকাল থেকে তো আমরা নায়কদের কথা বলছিলাম, আরেকজন নায়ক সোহেল রানা। নায়ক নামেও একটা নায়কোচিত ব্যাপার আছে, কাজের মধ্যেও আছে। সোহেল রানা ভাই, খুব স্বাভাবিকভাবে একটা জিজ্ঞাসা, জীবন করবার মতো অনেক কিছু আছে। জি, অন্ধ বা অন্ধত্ব যারা বরণ করেন, কিংবা যাদের দৃষ্টিসীমা কিছুটা সীমিত হয়েছে, বর্ণের পরিচয় যাদের কাছে নেই, যারা দেখতে পান না বা আলাদা করে উপলব্ধি করতে পারেন না রঙগুলোর পার্থক্য, তাদের জন্য এই কাজ করার সিদ্ধান্তটা ঠিক জীবনে কখন নিলেন এবং কেন নিলেন? দেখুন, এই কাজগুলো তো অনেকটা অলাভজনক কাজ, তো অনেক রকম সুযোগ থাকে, কিন্তু যখন আমরা রোজগারের জন্যও কাজ করি এবং পাশাপাশি আপনার ভালো লাগার জন্য কাজ করবেন, তখন সেই কাজের আগ্রহের জায়গাটা ভিন্নভাবে চলে আসে, ভিন্ন মাত্রায় চলে আসে। সুতরাং ঠিক সেইভাবেই আমার সামনেও যখন অনেকগুলো সুযোগ ছিল, তখন এই কাজটা বেছে নেওয়ার পিছনে এটা একটু অন্যতম কারণ, যে অন্তত দিন শেষে শুধু কাজ করে পেট চালানোর বাইরেও মন চালানোর জন্য যেন কিছু একটা খোরাক থাকে। সেটা এর চেয়ে সুন্দর করে, এর চেয়ে সুন্দর উত্তর হতে পারে না। মন চালানোর জন্য আমি এই পেশায় নিযুক্ত। চমৎকার। একটু যদি সহজ করে আমাদের দর্শকদের বোঝাতেন বর্ণান্ধতা বিষয়টা কি এবং এই সাইট সেভার্স কিভাবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত। ওকে, সাইট সেভার্স আপনারা বুঝতেই পারছেন, নামের মধ্যেই সাইট, যেহেতু দৃষ্টির একটি বিষয় আছে এবং সেটা রক্ষা করার জায়গাটা নিয়ে কাজ করে। এটাকে যদি আমি অফিসিয়ালি বলি, তাহলে হচ্ছে যে অন্ধত্ব রোধ করা যায়, নিরাময় করা যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে সাইট সেভার্স কাজ শুরু করেছে 1950 সালের দিক থেকে। প্রায় 75 বছর ধরে কাজ করছে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 1973 থেকে কাজ করছে। এই কাজটা করার পর থেকে, মানে পাশাপাশি যখন আমরা দেখলাম যে অন্ধত্ব নিরাময় আমরা করতে পারছি, কিন্তু এটার পাশাপাশি সেই মানুষটাকে প্রতিষ্ঠিত করা সমাজে, সেটাও একটা প্রয়োজন। তো সেই জায়গাটা থেকে কাজ শুরু করতে করতে আস্তে আস্তে প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষার জায়গাটাতে কাজ করা, এটা সাইট সেভার্সের কাজের জায়গায়। বর্ণান্ধতার বিষয়টা যেটা এসছে, যে এটা হচ্ছে বর্ণকে, রঙকে চিনতে না পারার বা রং চেনার জায়গাটার অন্ধত্বের যে বিষয়, সেটা হচ্ছে বর্ণান্ধতার বিষয়টা। এই জায়গাটাতে একটু ডিফারেন্ট। এটাকে ঠিক প্রতিবন্ধিতার পর্যায়ে নিয়ে যাওয়া বা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাওয়ার সেই জায়গাটাতে আমরা বিচার করতে পারি না বা ওই পর্যায়ে ফেলতে পারি না, কিন্তু এটা টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেই জায়গাটা নিয়ে আমরা আলাপ করতে পারি। রংটা চিনতে পারা, সেই অনুযায়ী তার কাজ করতে পারা, সেই জায়গাটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, কাজ করতে পারি। এবং এটার মাত্রা খুব যে বেশি তাও না, আবার খুব যে কম সেটাও না, বাট এটা নিয়ে আমাদের সচেতনতার প্রয়োজন আছে। প্রায় 5 যুগের মতো কাজ করছে বাংলাদেশে সাইট সেভার্স, প্রায় 5 যুগ বলতেই পারি আমরা। মোর দ্যান দ্যাট। একটু অভিজ্ঞতার প্রসঙ্গে যদি আমরা জানতে চাই, বাংলাদেশে ব্লাইন্ডনেসের ডেমোগ্রাফি এবং এই যে বর্ণান্ধতার যে বিষয়টি বা কালার ব্লাইন্ডনেস, এটার প্রকোপ বা এটার ব্যাপ্তি কতখানি, মানে সংখ্যা মানে একটু আমাদের যদি বোঝানোর সুযোগ থাকে, সেই সাথে একটা প্রাসঙ্গিক প্রসঙ্গ পরে করবো, একটু আগে জেনে নিই। যেমন ধরুন, বাংলাদেশে আসলে ব্লাইন্ডনেসের যে সুনির্দিষ্ট সংখ্যা, সেটা এই মুহূর্তে কতটা আছে এটা বলাটা ডিফিকাল্ট, কারণ ব্লাইন্ডনেস সার্ভে একটা হওয়ার কথা, এবং সেটা বাংলাদেশে 2010 সালে প্রথম হয়েছিল, যেটা সাইট সেভার্স এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে এটা করা। এরপরে 2020 সালে আরেকটা করা হয়েছে। সেই 2020 সালের ডেটাতে আমরা দেখেছি যে 10 থেকে 20-এর যে তথ্য, সেটার আনুপাতিক হারে অনেকখানি আমরা কমাতে পেরেছি। যেটা ছিল ধরেন আগে মানে মোর দেন 2%, সেটা চলে এসছে 1.5%-এ প্রিভিলেন্সের জায়গাতে, নিরাময় করার জায়গা বা প্রতিরোধের জায়গাটাতে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে বলেন যে সঠিক তথ্য বাংলাদেশে কতজন অন্ধত্ব বরণ করে আছেন বা সেটা নিরাময়যোগ্য অন্ধত্বের জায়গাটা আছে, এই সংখ্যাটা সঠিকভাবে আমাদের কাছেও নেই। এটা না থাকার পিছনে বিভিন্ন রকম কারণ আছে। আমরা এসডিজি নিয়ে বা অন্যান্য আলোচনায় বিভিন্ন সময় আপনারাও আলোচনা করেছেন যে তথ্যের ঘাটতি বা তথ্যের অপ্রতুলতা একটা বড় বিষয় আমাদের এখানে। ইনফ্যাক্ট প্রতিবন্ধী মানুষের সংখ্যাই সঠিকভাবে আমরা বলতে পারি না, কারণ কয়েকটা তথ্যে সরকারি বিবিএসেরই কয়েকটা ডেটাতে আমরা ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি। যেমন আপনার জাতীয় আদমশুমারি যেটা আমরা বলি, সেটাতে একরকম,
আবার প্রতিবন্ধী বিষয়ক একটা জরিপ আছে, সেটাতে একরকম, সমাজ কল্যাণের একটা লাইভ ডেটা বেইজ আছে, সেটাতে আরেক রকম। সো এই জায়গাটাতে সঠিক তথ্য বলাটা ডিফিকাল্ট। বাট একটা জনসংখ্যার মানে সারা বিশ্বের জনসংখ্যার জায়গাটা থেকে যদি আমরা দেখি, 15% বেশি হচ্ছে প্রতিবন্ধী মানুষ আছেন, তার মধ্যে মানে দৃষ্টি প্রতিবন্ধী একটা ধরন, এবং এটার সংখ্যাটা খুব কম বলে না, একদম না। খন্দকার সোহেলেরা যে হিসাবটা আপনি বলছেন, যদি 1 to 1.5% হয়, তাহলে প্রায় 18 থেকে 25 ওটা নিরাময়যোগ্যের জায়গাটা আমরা আচ্ছা 18 থেকে 25 লক্ষ মানুষ, যদি 18 কোটি জনসংখ্যা আমি বিবেচনা করি, রাফ একটা হিসাব বলছি, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই 18 থেকে 25 কোটি বা 18 থেকে 30 লক্ষ বা 25 লক্ষ যেটাই হোক সংখ্যা, এই নাগরিকগুলোর জন্য নাগরিক সুবিধা বা সুযোগগুলো কি নিশ্চিত করতে পেরেছে রাষ্ট্র? পুরোপুরি আমরা বলতে পারি না, কারণ হ্যাঁ, নীতিগত বিষয়গুলোতে বা নীতি কৌশলপত্রগুলোতে বলা আছে, কিন্তু সেটির বাস্তবায়ন সঠিকভাবে আমরা পুরোটা দেখতে পাই না। ঠিক আমরা কাজের জায়গা থেকেও যেমন দেখতে পাই না, আমার ধারণা আপনারা সাধারণ মানুষ হিসাবে যারা এই কাজের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত না, তারাও পুরোটা আমরা দেখতে পাই না। দেখতে না পাওয়ার পিছনে বেশ কিছু কারণও রয়েছে। সরকারের যেমন রিসোর্সের ঘাটতির একটা বিষয়, ঠিক একই সঙ্গে আমার মনে হয় যে এখানটায় রাজনৈতিক সদিচ্ছার বেশ বড় একটা কারণ। কারণ আমরা যদি ওভারঅল প্রতিবন্ধী মানুষের বিষয়ে, অধিকারের বিষয় এবং সেই সুরক্ষার বিষয়গুলো দেখি, এটা অনেকগুলো মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো কাজের সঙ্গে জড়িত। ধরা যাক, আজকে আমি যখন আমার বাসা থেকে এই আপনার অফিসে, এই স্টুডিওতে যখন আমরা আসছি, তখন যে আমরা সড়ক ব্যবস্থাপনায় যেই বিষয়গুলো দেখি, সেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টি আছে এমন একজন মানুষের চলাচল করা, পরিবহনের জায়গাটাতে যেমন ভিন্ন মন্ত্রণালয়, ভিন্ন আয়োজনের বিষয়, ঠিক একইভাবে ওই মানুষটার কর্মক্ষেত্র, বেড়ে ওঠা, পড়াশোনা, স্বাস্থ্যগত বিষয়, সেবা গ্রহণের যে বিষয়, এগুলো অনেকগুলো বিষয় একটার সঙ্গে একটা জড়িত। তো সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক সদস্য যদি পুরোপুরি না থাকে, সেটা নিশ্চিত করাটা নিশ্চয়ই। আমরা এলটিসি থেকে উত্তরণের কথা বলছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসডিজির লক্ষ্যমাত্রা, তা হচ্ছে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিকরণ, সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো পাশ কাটিয়ে যে শুধুমাত্র দলিল, দস্তাবেজ এবং সমীক্ষায় যদি আমরা ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি রেখে এলডিসি উত্তরণের পথে হাঁটি, তাহলে সত্যের সাথে কতখানি মিথ্যা বলছি এটা আপনারা উপলব্ধি করুন। এই আলোচনায় ফিরবো আমরা ছোট্ট একটা বিরতির উপরে। সাথে থাকুন, ফিরছি। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ সকলের বাংলাদেশে। আছে আমি মিমি, জোহরা জুবাইর আছে, আমাদের অতিথি খন্দকার সোহেল রানা আমাদের সাথে রয়েছেন। এসডিজি প্রসঙ্গে বলছিলাম, এলডিসি উত্তরণের পথে আমরা হাঁটছি, আসলে বাস্তবতা কি? যেটা আপনি প্রশ্ন করেছেন, আসলে বাংলাদেশের শুধু না, সারা বিশ্বের আমরা যদি অবস্থা দেখি, তাহলে এসডিজির উত্তরণের জায়গায় আমাদের এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট হয়েছে 35%, মানে 35%। আমাদের যে টার্গেট ছিল সেই জায়গাটাতে আমরা আছি, এবং বাংলাদেশের জায়গাটা সেটা আরও বেশ পিছিয়ে 28%। কিন্তু এসডিজির যে লক্ষ্যমাত্রার যে সময়, সেটার 2/3 আমরা অলরেডি পার করে ফেলেছি। সামনে আছে আর 1 ভাগ বা 5 বছর, সেটার ভিতরে আমরা কতখানি উত্তরণ করতে পারবো, এটা নিয়ে আসলেই সবাই সংখ্যায় আছে। একটা উদ্বেগজনক বিষয়, ধরে রাখতে পারাটা একটা উদ্বেগজনক বিষয়। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আসবো। কিছু নাম আপনাদের মনে করিয়ে দিতে চাই। বর্ণান্ধতা নিয়ে আমরা কথা বলছি বা কালার ব্লাইন্ডনেস নিয়ে আমরা কথা বলছি, কিছু নাম মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জন ডাল্টন, নিশ্চয়ই তার নাম আপনারা শুনেছেন। ক্লোদ মোনের নাম আপনারা শুনেছেন। মার্ক জাকারবার্গের কথা কম বেশি আমরা সবাই জানি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। বেব রুথ, ব্লেন ক্লিনটন এবং কিয়ানো রিভস, মিটলফ, এই নামগুলোর সাথে আমরা বেশি সবাই পরিচিত। প্রত্যেকেই বর্ণান্ধ, মানে লাল সবুজের পার্থক্য অনেকেই করতে পারবেন না, পারেন না, কিংবা অন্যরকম। তাতে কিন্তু তাদের সফলতা আটকে যায়নি। আমি বিশ্বাস করি আপনারাও আপনাদের প্রতিষ্ঠান থেকে ঠিক তেমনভাবেই কাজ করছেন যেন মানুষকে আরো উজ্জীবিত করা যায়। না, এটা তো অবশ্যই। বর্ণান্ধতার বিষয়টা আসলে ঠিক দুভাবে আসে। একটা হচ্ছে আপনার জেনেটিক্যালি, জন্মগতভাবে, যেটা ডিএনএর মাধ্যমেই চলে যায়। আরেকটা হয় অ্যাক্সিডেন্টাল, কোনো ক্রনিক ইলনেস যেটা থাকে সেটা, বা কোনো কারণে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তো এটা যদি আর্লি আইডেন্টিফাই করা যায়, সেক্ষেত্রে যেটা হয় যে এটার কিছু প্রতিরোধের বিষয়গুলো আছে, এটা একেবারে নিরাময় হয় না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, হ্যাঁ, অনেক সময় আবার বয়সজনিত কারণেও এটা হতে পারে। কিন্তু এটা যদি আর্লি এজে, অল্প বয়সে বা অল্প মাত্রায় থাকতে এটাকে ডিটেক্ট করা যায়, তাহলে কিছু লেন্স আছে, যে লেন্সটাকে পরিধান করে, কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনি মানে সঠিক রংটাকে আপনি
আইডেন্টিফাই করতে পারবেন। এটা আসলে রেটিনা জনিত। আমাদের রেটিনাতে দুই ধরনের কোষ আছে, স্নায়ু রড এবং কোন। হ্যাঁ, সো কোন কোষটা হচ্ছে যে আমাদের কালার আইডেন্টিফাই করতে মানে সাহায্য কালার করে। সেন্সিটিভিটির জন্য কাজ করে। এক্স্যাক্টলি। সো ওইখানটাতে আপনি যেটা অলরেডি বলছিলেন যে লাল, সবুজ, হলুদ ইত্যাদি এই যে কালারগুলোর মানে আইডেন্টিফাই করাটা, এই জায়গাটাতে খুব জটিলতায় তারা ভোগেন। কিন্তু এটাকে তার যে দৈনন্দিন জীবন, তার বেড়ে ওঠা, তার মানে স্বাভাবিক পড়াশোনা, সেই জায়গাটাতে খুব বেশি এফেক্ট করে না। এফেক্টটা করে আপনি হ্যাঁ ট্রাফিক লাইটটাকে আপনার দেখার জন্য। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজের সঙ্গে জড়িত থাকেন, ডেফিনেটলি এটা আপনার জন্য ডিফিকাল্ট। এবং কিছু ক্ষেত্রে তারা বাড়তি সচেতনতা থাকেন যেন এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায়, নোটিস কেউ করতে না পারেন। এই জন্য হয়তো তারা আরো বেশি দক্ষ বা সুদক্ষ হয়ে ওঠেন তাদের কাজে। আবার পাশাপাশি আবার এটাও আছে অনেকের ভিতরে সচেতনতার জায়গাটা, যে এটাকে তারা প্রকাশ করতে চান না, এটাও আছে। ইনফ্যাক্ট আমরা আমাদের যারা আমরা সচেতনভাবে ভাবি নিজেদেরকে, তারা কতজন এই টেস্টটাই বা করেছি এবং কারা উপলব্ধি করতে পারি যে আমি বর্ণান্ধ। এক্স্যাক্টলি। প্রকাশ করতে না চাওয়ার বিষয়টি বলেন, এখানে কি তাদেরকে সামাজিকভাবে নানান ধরনের বুলিং এর ভেতর থেকে যেতে হবে এমন কোনো কিছু যেটা? এটা ঠিক বুলিং ছাড়াও আপনি এটা থেকে নিজেকে মানে যেহেতু প্যাট্রিয়ার্কাল সোসাইটি এবং এই বর্ণাঢ্যতার বিষয়টা কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা পুরুষদের মধ্যে বেশি থাকে। 10 থেকে 12 জন পুরুষে একজন পাওয়া যায়, নারীর ক্ষেত্রে সেটা প্রায় 200 জনে। এটা বাংলাদেশের স্পষ্টত গাউসিয়া মার্কেটে বোঝা যায়। পুরুষদের রং বলে দিলে কি আর সেই রং খুঁজে পান না। সেটা একটা বিষয়। আর আপনি যেটা বলছিলেন, হ্যাঁ সামাজিকভাবে কিছুটা মানে এটা হীনমন্যতার বিষয়টাও যেমন আছে, ঠিক একই পাশে বুলিং এর জায়গাটা তো আছেই। সেটা ঠিক আমরা বুলিং হিসেবে যেগুলো ভাবি সেটার বাইরেও সামাজিকভাবে এটাকে মেনে নেওয়া, যেমন রাতকানা রোগ, এটা অনেক বাংলাদেশের অনেক মানে প্রাদুর্ভাব আছে, সেটাকেও তো আমরা মেনে নিতে পারি না, আমরা জায়গা করে দিতে পারিনি। খন্দকার সোহেল রানা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। যদি এই গল্পটি আমি আরো কয়েক ঘন্টা করতে পারতাম আপনার সাথে, কারণ এই বিষয়টি নিয়ে কাজ করছেন। আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে, আপনাকেও বিদায় জানাতে হচ্ছে। দর্শক, অনেক ধন্যবাদ। বর্ণান্ধ আমরা যারা রয়েছি, স্বীকার করতে ক্ষতি নেই, তাতে হেয় করবার বা ছোট করবারও সুযোগ নেই। এটা খুব প্রাকৃতিক একটি প্রক্রিয়া, কারণ দৃষ্টির যে সক্ষমতা সৃষ্টিকর্তা এক অদ্ভুত লীলায় তা তৈরি করেছেন। এটা উপলব্ধি করতে পারলে বুঝবেন বর্ণান্ধতা কত স্পর্শকাতর একটি বিষয়। শ্রদ্ধাশীল থাকি প্রত্যেকের প্রতি, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।